হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। যদিও এই ভিডিওটা আসতে দেরি হলো, তো ভিডিওতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আমরা ডিসকাস করব। প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মার্কেটের পতনের কারণ আমরা জেনে নেব। এবং আজকে পতনের দিনে আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডেক্স যদি ইন্ডিভিজুয়ালি মোটামুটি একটু কম পতন দেখাচ্ছে, আমরা এখানে ইন্ডেক্সে চোখ রাখলে সেটা বুঝতে পারবো। কিন্তু আমাদের পোর্টফোলিওতে যথেষ্ট নেগেটিভ হয়েছে। মোটামুটি যে ধরনের পপুলার কিছু স্টক আছে, আমার পোর্টফোলিও কথা বলছি না, ইন জেনারেল সেটা কিন্তু এটা হয়। ঠিক আছে, মার্কেটে হয়তো খুব বেশি পতন না হলেও ইন্ডিভিজুয়াল স্টকে খুব বেশি পতন হয়। তো সেটার একটা কারণ নিয়ে ডিসকাস করে নেব। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, আজকে এই পতনের দিনে যেদিকে মানে যেদিকে তাকাই সব কিছুই রেড, কিন্তু সেরকম একটা দিনেও আমার একটা স্টকে 10% আপার সার্কিট লেগেছে, 10% আপার সার্কিট। ওকে, সেটাও আমরা আলোচনা করব। এবং সেই স্টকটা আমি কেন কিনেছিলাম আমরা দেখবো যে সেটা ইন্টারেস্টিং, একটা যে খুব বেশি টাকা ইনভেস্ট করেছে সেটা কিন্তু না, কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং স্টক, বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলবো। এবং সেই একটা পদ্ধতি বলবো, সেই পদ্ধতিটা আপনারাও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো 10% আপার সার্কিট ওটা বলবো। ইউনিকম আইপিও, যেটা আমাদের ভিডিওর মেন বিষয়বস্তু হবে, আজকে যেভাবে ট্রিক করেছে ইউনিকম, সব কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, নাহলে অনেক কিছু পয়েন্ট মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকে যদি আমরা ইন্ডেক্সগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে নিফটি বিজ -0.71, ব্যাঙ্ক বিজ -1.25 মতো, প্রায় এখানে দেখাচ্ছে -1.5। ওকে, নিফটি ব্যাঙ্ক যেটা, স্মল ক্যাপ মিড ক্যাপ সব কিছুই আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। ফার্মা, আইটি, ওকে, এফএমসিজি সব কিছু। একমাত্র পজিটিভ হচ্ছে, আজকে পজিটিভ ক্লোজিং হয়েছে গোল্ডের। ঠিক আছে, ওকে ফাইন। তো আজকে এই পতনের কারণ কি আমরা যদি একটু খুঁজতে যাই, খুব যে স্ট্রং কিছু ছিল সেটা কিন্তু না। ফর এক্সাম্পল আমরা জানি যে হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল, এবং মানে সেটা আগের সপ্তাহে উইকেন্ডে। তো সেই হিসেব দেখলে হিন্ডেনবার্গের জন্য নেগেটিভ হওয়া উচিত ছিল কাল, মানে সোমবার। সেটা কিন্তু হয়নি। মার্কেট যথেষ্ট রেসিলিয়েন্ট ছিল। ঠিক আছে, কোনোভাবেই মার্কেট কালকে কিন্তু রেডে ক্লোজ হয়নি, বা মানে সেরকম কিছু পতন হয়নি মার্কেটের। তাহলে আজকে পতন কেন? ঠিক আছে, এবং আরও এটাও বলা উচিত যে আগে যদিও হিন্ডেনবার্গের নেগেটিভ ছিল, পতন হয়নি। কালকে আবার যেটা ইনফ্লেশন রেট, সেটা কিন্তু অনেক কম হয়ে এসছে। জুলাইয়ের ইনফ্লেশন রেট 5 বছরের প্রায় কম হয়ে এসছে, যেটা আমি আগের ভিডিওতে মানে কালকের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে সেটা একটা যথেষ্ট পজিটিভ ছিল মার্কেটের জন্য, তা সত্ত্বেও মার্কেট পড়লো। সুতরাং হিন্ডেনবার্গের জন্য পড়া উচিত ছিল, পড়লো না। কিন্তু এই ইনফ্লেশন ডেটা আসার পরে মানে স্ট্রং হওয়া উচিত ছিল, সেখানে কিন্তু মার্কেটের হয়ে গেল অধঃপতন। এই ধরনের ট্রিক কিন্তু মার্কেট করে থাকে। ওকে, সবসময় নয়, কিন্তু অনেক সময় এই ধরনের ট্রিক মার্কেট করে থাকে, যাতে মানে পজিশনের উপর ডিপেন্ড করে, মার্কেটে কী ধরনের পজিশনিং আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেট অনেক সময় ট্রিক করবে, এবং যেটা হওয়া উচিত ন্যাচারালি সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এরকম একটা কেস আমি এটাকে বলবো। এছাড়াও যদি আমি নেগেটিভ খুঁজতে চাই, তাহলে যেটা একটা কারণ সেটা হচ্ছে মিডল ইস্টের টেনশন। ঠিক আছে, মিডল ইস্টে মানে ইসরায়েল ইরান এদের মধ্যে একটা যে টেনশন চলছে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে 4 আওয়ার্স আগে একটা নিউজ এসছে, ইরান রিজেক্টস ওয়েস্টার্ন কলস টু রিফ্রেন ফ্রম অ্যাটাক অন ইসরায়েল। ওকে, ওয়েস্টের মানে কান্ট্রি মানে ইউএসএ অ্যাকচুয়ালি বলছে যে না, ইরানের উপরে ইরানকে বলছে যে অ্যাটাক করা যাবে না, কিন্তু ইরান বলছে না, আমরা শুনছি না এই কথা। হ্যাঁ, এটা করবো যে বা করছি এরকম নয়, আমরা শুনছি না এই কথা। এখানে দেখতে পাচ্ছি ফিচ কাটস ইসরায়েলস ক্রেডিট রেটিং অ্যামিড রাইজিং মিডল ইস্ট টেনশন। ওকে, তো এই টেনশনের জন্য অনেক ধরনের নেগেটিভ একটা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, কিন্তু এটা কিন্তু আজকের ঘটনা নয়। যদি মার্কেট পড়তেই হতো এর জন্য, তাহলে কিন্তু এর আগেও পড়তে পারতো। ঠিক আছে, আরেকটা কারণ যেটা অবভিয়াস কারণ, সেটা হচ্ছে মিডল ইস্টে যখনই টেনশন হয় তখন কিন্তু ক্রুডের প্রাইস ওপরে যাবেই যাবে। ওকে, তো ক্রুডের প্রাইস কিছুটা ওপরে গিয়েছিল, কিন্তু তার জন্য কি মার্কেট পতন? তাহলে কিন্তু আমরা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট দেখি, ফর এক্সাম্পল ক্রুডের জন্য যদি আমাদের পতন হয়, তাহলে কিন্তু ইউনাইটেড স্টেটেরও পতন হবে। তাহলে কি সেটা হয়েছে অ্যাকচুয়ালি? আমরা দেখে নেব ডাউ জোন্স এবং ন্যাসড্যাক। ওকে, তো আমি যদি ডাউ জোন্সের চার্টে যাই, আচ্ছা আমি একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করলাম, আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ওপেনিং ছিল, একটু ভোলাটিল ছিল। ওকে, একেবারে সকালে যেটা, কিন্তু তারপরে এগুলো একেবারে এই টপকে ছাড়িয়ে কিন্তু ওপরে চলে যাচ্ছে, 0.78% আপ। ওকে, 12:28 PM। ওকে, এটা নিউ ইয়র্ক টাইম। ওকে, তো আমি যদি ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাকের ছবিটা কি আমি আবার একটু রিলেট করে নেব। এই যে ন্যাসড্যাক হচ্ছে প্রায় 2% আপ। সুতরাং মানে এখানে ক্লোজিং একেবারে কোনো নেগেটিভের কোনো গল্পই নেই, একতরফা বেড়ে গিয়েছে এখন 2% আপ। সুতরাং নেগেটিভটা কোথায়, উইকনেসটা কোথায়? এবং আমরা যদি এশিয়ান মার্কেট দেখি, ঠিক আছে, এগুলো ওয়েস্টার্ন মার্কেট, যদিও ক্রুডের জন্য বা এই মিডল ইস্ট টেনশনের জন্য এগুলোরও পড়া উচিত ছিল, যেহেতু ইউনাইটেড স্টেটও কিন্তু ক্রুডের উপরে খুব নির্ভরশীল। আমরা যদি নিকি দেখি, এটা তো ক্লোজ হয়ে গেছে,
নিক্কি হচ্ছে আজকেই 3.45% আপ। তাহলে নেগেটিভটা কোথায়, উইকনেসটা কোথায়? এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের মার্কেটের একটা ট্রিক আজকে, ঠিক আছে? ওয়ার্ল্ডের কোথাও কিছু নেগেটিভ নেই, আমাদের এটা মার্কেটের ট্রিক, যেটা হয়তো কালকে নেগেটিভ হতে পারতো সেটা আজকে নেগেটিভ হয়ে অ্যাকচুয়াল ট্রিকটা খেলে নিল। ওকে, তো এটা হচ্ছে মার্কেটের। এখানে যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিই তাহলে দেখতে পাচ্ছি যে যেখানে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে একেবারে পিভট এবং 200 ডেজ ইএমএ এর অনেকটা নিচে এসেই, সুতরাং একে একটু স্ট্রেংথ দেখাতে গেলে কালকে পিভটের ওপরে একে ঘুরে দাঁড়াতে হবে। পিভট কোথায় হবে সেটা মানে অ্যাকচুয়ালি কমপ্লিট ক্যালকুলেশন। ওকে, তো সেই ক্যালকুলেশন আমরা এখন করবো না, কিন্তু ফর এক্সাম্পল যদি এখানে 24,250 এরকম একটা জায়গায় কালকের পিভট তৈরি হয় তাহলে কিন্তু তার ওপরে গিয়ে একে পৌঁছতে হবে এবং সেখানে টিকে থাকতে হবে, ঠিক আছে? তো আলটিমেটলি মোটামুটি সেভাবে নেগেটিভ হয়নি, কারণ আমাদের যেটা মোটামুটি শর্ট টার্মে সাপোর্ট সেটা কিন্তু এই ধরনের একটা জায়গা, ঠিক আছে? বা এইরকম একটা জায়গা বলেছো 23,900 এরকম একটা জায়গা, ঠিক আছে? 23,900 24,000 মানে এরকম একটা রেঞ্জ, এই রেঞ্জটাতে, ঠিক আছে? তো তার অনেকটা উপরেই আছে 24,000, এখানে দেখতে পাচ্ছি 24,140-এ ক্লোজিং দিয়েছে, তো তার অনেক ওপরেই আছে এবং এখান থেকে কিন্তু ব্যাক করে যেতে পারে। এখনও একেবারে নেগেটিভ হওয়ার মতো কিছু হয়নি এবং আমার মনে হচ্ছে এটা জাস্ট মার্কেটের আজকে একটা ট্রিক ছিল, কোথাও কিছু নেগেটিভ নেই সেভাবে, যার জন্য মার্কেট একেবারে এইভাবে সব কিছুকে রেড হতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখন আমরা যেটা দেখব আজকের, আমি যদি কালকের ভিডিওতে যাব সেটা আমি প্রথমে আগে দেখে নিচ্ছি যে ইউনিকমে কি হয়েছে, যেটা আজকের হট স্টক। ওকে, কালকে আমি ভিডিও দিয়েছিলাম, তো সকালে আমি একটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম যে ইউনিকম এমন জায়গাতে ওপেনিং হয়েছে সেটা কিন্তু একেবারেই সুইটেবল নয়। ওকে, কেমন জায়গায় ওপেনিং হয়েছে সেটা আমরা প্রথমে চার্ট খুলবো, কিন্তু চার্ট খুলে খুব একটা হয়তো বোঝা যাবে না এই চার্ট থেকে, ঠিক আছে? আমরা এখানে জাস্ট এইখানে ক্লিক করে দেখে নেব ওপেনিং কোথায় হয়েছিল, 235, ঠিক আছে? 235-এ যখন আমি দেখছি সকালবেলায়, আমার আজকে খুব মানে কাজের মধ্যেও আমি আবার আজকে কাজের মধ্যে ভুলভাল অর্ডার লাগিয়েছি, ভুলভাল অর্ডার এক্সিকিউট হয়েছে, এটাও হয়েছে, যাই হোক। সো 235 দেখার পরে আমি ভাবলাম যে আজকে যে সুযোগটা ছিল সেটা কিন্তু নেই। আমি এটা কেন বলছি সেটা কিন্তু কালকের ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? এই ভিডিওটা যদি আমি দেখি, আমি এখানে ভিডিওটাকে খুলে রেখেছি এবং এক্স্যাক্টলি ওই জায়গায় আছি যাতে করে আমাদের টাইম একেবারেই নষ্ট না হয়। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইউনিকম সলিউশন লিস্টিং, যেটা ইউনিকম নামে আজকে লিস্টিং হয়েছে, তো সেখানে মার্কেট প্রিমিয়াম সাজেস্ট 60% জাম্প। ওকে, আর আমরা এখানে কত দেখছি, এটা তো এখানে যে 94% দেখাচ্ছে এটা তো 210-এ এসে এটা ওপেনিং হয়েছিল 235, মানে এখান থেকে আরও 25 মানে আরও 12-13% ওপরে। ওকে, আরও 12-13% উপরে হয়েছিল, সেই জন্য যেটা পরে আসছে। যাই হোক, আমি যেটা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখাতে চাই, তো এখানে আমি এইটার রেসপেক্টে কিন্তু কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমিও কিন্তু ক্যাশ নিয়ে রেডি। তার কারণটা খুবই ইন্টারেস্টিং। এখানে 65% প্রিমিয়াম দেখাচ্ছিল। ওকে, মোটামুটি লিস্টিং প্রাইস একটা ছিল 173। এখন ভাবুন যদি 173-তে অ্যাকচুয়াল ওপেনিং হতো, ঠিক আছে, তাহলে কতটা পার্সেন্ট লাভ হতো? 175 থেকে আমরা যদি 210 ভুলে গেলাম, যদি 200 হয় তাহলে কিন্তু 12% 13%-এর উপরে, ঠিক আছে? যেই সুইংটা আমরা হয়তো নিতে পারতাম, কিন্তু এমনই এর ওপরে মানে ভিড় জমেছিল আজকে স্টকটার ওপরে, সেটা ওপেনিং কোথায় দিল? এখানে ওপেনিং প্রাইসটা দেখা যাচ্ছে। ওকে, সেটা হচ্ছে 235-এ ওপেনিং। কালকে আমি যে ভিডিও বানিয়েছিলাম এটা কিন্তু আমি এই রেসপেক্টে বানিয়েছিলাম যে জিএমপি যেটা বা গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা, সেটা কিন্তু ওই 65 টাকা মতো দেখাচ্ছিল, যেটা 60% জাম্প হয়। সেটা তো আজকে 60% তো দূরের কথা, 120% জাম্পে খুলেছে। তো সেখান থেকে মানে ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি এবং আমি কোনোভাবেই সুযোগ নিতে পারিনি। আজকে কোনো সুইং ছিলই না, ঠিক আছে? এমন জায়গায় ওপেনিং হয়েছে সেখানে আর সুইং হওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমি সকালেই টেলিগ্রামে পোস্ট করেছিলাম যে আই এম নট ইন্টারেস্টেড। ওকে, তো ঠিক আছে, এটা গেল ইউনিকম। এখন ইউনিকমে কী করা যাবে? ঠিক আছে, ইউনিকমে যেটা করা যাবে সেটা হচ্ছে এখান থেকে, হ্যাঁ আজকে হয়তো 210 এরকম জায়গায় ক্লোজিং দিয়েছে, এখান থেকে জাম্প মারতে পারে, আমি বলছি না যে জাম্প মারতে পারে না, এখান থেকেও জাম্প মারতে পারে, কিন্তু সেরকম সুইটেবল সিচুয়েশান মনে হচ্ছে আমার সুইটেবল মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে সুইটেবল সেরকম সিচুয়েশান নেই যে ঢুকে গিয়ে কিছুটা সুইং নেওয়ার মতো একটা রিস্ক নেব, যে রিস্কটা ছিল না যদি মার্কেটটা মানে যদি ইউনিকম এইরকম একটা জায়গায় 173, 75, ইভেন 180 আমি ধরে নিলাম, 20 পয়েন্ট তো আমি পেতাম। ওকে, যেটা 10%-এর ওপরে, আমি 200 ধরে বলছি, সে তো গেছিলো 235 বা 210-এ ইভেন ক্লোজিং দিয়েছে। 210 হলে তো 30 পয়েন্টের বেশি হয়ে যেত, ঠিক আছে? তো সেটা 15% দাঁড়িয়ে যেত আমাদের।
এনিওয়ে আমরা নিতে পারিনি, তার জন্য কিছু করার নেই, মার্কেটে এরকম হতেই থাকবে, সবসময় যে আমরা সুযোগ পাবো সুইংয়ের সেটাও কিন্তু না, ঠিক আছে। তো এটা গেলো ইউনিকম। আরেকটা স্টকের রেটের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে আমাকে 10% আপার সার্কিট আজকে লেগেছে স্টকে, সেটা আমরা স্টকটা লাগিয়ে নেব এবং দেখবো যে কীভাবে কবে কিনেছিলাম বা কিছু। ওকে, এটা হচ্ছে নাইল বা নীল আপনি বলতে পারেন। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 10% আপার সার্কিট। ওকে, এই যে, তো আপার সার্কিট ছিল 2356 টাকা, না এটা আপার সার্কিট নয়, 2536, সরি এটা 2536 কালকের আপার সার্কিট। ওকে, আজকের আপার সার্কিট ছিল এটাই 2305.6। তো এরকম একটা জায়গায় এসে আপার মানে এখানে সার্কিট দিয়েছে। আমি যদি স্টকটা চার্ট খুলে দেখি তাহলে আমরা ক্লিয়ারলি সার্কিট দেখতে পাবো। এই যে এখান থেকে জাম্প দিয়েছে এবং সার্কিট কেন হঠাৎ করে জাম্প কেন, কারণ সেটা কিন্তু এই ইভেন্টে লুকিয়ে আছে। ওকে, আজকে এর রেজাল্ট ছিল, আমরা যদি দেখি একটু, এই যে 13ই আগস্ট কোয়ার্টারলি রেজাল্ট, ঠিক আছে। তো তো এই রেজাল্টের জন্যই এই আপার সার্কিটটা এসেছে এবং এই স্টকে, হ্যাঁ এই স্টকে কিন্তু আরও আপার সার্কিট বা আপার সার্কিট নয়, কিছুটা মুভমেন্ট, আপওয়ার্ড মুভমেন্ট আসতে পারে। এখন আমি আমার যে স্টকটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা হচ্ছে 1 দেখাচ্ছে। আমি জাস্ট এখানে যাচ্ছি, ক্লিয়ারলি দেখা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি স্টকটা কিনেছিলাম, কেবলমাত্র একটাই কোয়ান্টিটি কিনেছিলাম। এবার একটা কোয়ান্টিটি কেনার পেছনে লজিকটা কি সেটা আমি এখন বোঝাবো। তো সাধারণত অনেক সময় কী হয় যে আমরা একটা স্টককে খুব প্রচুর পরিমাণে ফলো করতে চাই। ওকে, বা সেটা আমরা নিয়ে কিছুটা প্ল্যানিং করতে চাই, কবে কেনা যায়, কী ব্যাপার, কখন টাকা ইনভেস্ট করা যেতে পারে। তো কিন্তু সেই রকম সময় আমাদের হয়তো টাকা থাকে না বা স্টকের প্রাইস সেরকম সুইটেবল জায়গায় থাকে না। তখন আমরা কী করি, বা বিশেষ করে আমি কী করি, সেটাকে আমি একটা কিনে রেখে দিই, যাতে করে কিন্তু সেই স্টকটাকে ফলো করা যায়, পুরো স্ট্রিক্টলি ফলো করা যায়। আদারওয়াইজ ঘটনাটা কী ঘটবে, আদারওয়াইজ আমি যদি ওই স্টকটাকে কিনে না রাখি একটা কোয়ান্টিটি, তাহলে কিন্তু ওই স্টকটা আমার ওয়াচ লিস্টে থেকে যাবে এবং ওয়াচ লিস্টে কিন্তু গিয়ে সবসময় আমার সেটা মনে থাকবে না দেখার জন্য। তো সেই জন্য আমি একটা স্টক কিনে রেখে দিই, তার প্রাইস মুভমেন্ট, যে আমার যখন মনে হচ্ছে যে না এটা কিন্তু স্ট্রং, এটা যাবে, ওকে, বা নিয়ার টার্মে কিছুটা ভালো রকম কিছু হতে পারে, সেই ধরনের জিনিসগুলো, সেই ধরনের স্টকগুলোকে আমি কিন্তু একটা কিনে রেখে দিই। সো যেখানে আমার খুব ভালো রকমের ইন্টারেস্ট আছে। তো সেই একটা কেনা স্টক হয়তো 37 দিন হয়ে গেছে, আমি কিনেছিলাম 2122 টাকায়, আজ কিন্তু 2300 হয়েছে, মোটামুটি 5 বা কিছুটা 5% একটা আপ। এবার আজকে কিন্তু আপার সার্কিট ছিল, এটা কালকে গিয়ে কী হয় সেটা দেখার। তো আমার মনে হচ্ছে এটা পজিটিভ হবে, এটা নিয়ার টার্মে মোটামুটি পজিটিভ যাবে। আমি যদি একটু লং টার্মে দেখতে চাই, তো এরকম একটা চার্ট দেখাচ্ছে, এখানে মোটামুটি বটম বানার মতো একটা টেকনিক্যাল দেখাচ্ছে, এখান থেকে যেতে পারে, কিন্তু এগুলো কোনো গ্যারান্টি নেই। স্টকের মতো যাবে, যে কোনো দেখে ইচ্ছে যেতে পারে, যে কোনো মুহূর্তে যেতে পারে, আমাদের কিন্তু এর উপরে কোনো কন্ট্রোল নেই। ওকে, ইয়াস। সো এই দুটো স্টকের ব্যাপারে কথা বললাম। তো ভিডিওতে আপাতত এইটুকুই। ওকে, সেরকম বেশি কিছু বলার নেই। আর ভিডিওটি ভালো লাগতে থাকলে ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।